ক্ষেত্রে মার্শালিং, আর তোমার হচ্ছে 81 ধারা হচ্ছে যে বন্ধকের ক্ষেত্রে মার্শালিং, বাট জিনিসটা কিন্তু একই ঘটনা। হ্যাঁ, তাহলে মার্শালিংটা কি? মার্শালিং এর বাংলা অর্থ হচ্ছে বিন্যাসের নীতি। অর্থাৎ যখন দুই অথবা তার অধিক, দুই অথবা ততোধিক সম্পত্তির মালিক সম্পত্তিগুলো যদি প্রথমে একজনের নিকট রেহেন দেয়, মানে কি বন্ধক দেয়, এবং পরবর্তীতে ওই সম্পত্তিগুলোর মধ্য থেকে মনে করো যে একটা অথবা একাধিক সম্পত্তি তিনি অন্যজনের কাছে আবার বিক্রি করে দেয়। প্রথমে একাধিক সম্পত্তি, অবশ্যই একাধিক সম্পত্তি হওয়া লাগবে। একাধিক সম্পত্তি যদি কোনো একজন ব্যক্তির কাছে বন্ধক দেয় এবং পরবর্তীতে সেখান থেকে সে আবার কিছু সম্পত্তি আরেকজনের কাছে বিক্রি করে দেয়, এক্ষেত্রে যে সম্পত্তির ক্রেতা যে সম্পত্তিটা ক্রয় করলো, সে রেহেন গ্রহীতাকে বলবে যে আপনার কাছে যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তি থেকে আপনার যে সম্পত্তিটা আমার কাছে বিক্রি করা হলো সেটার ক্ষতিপূরণ আপনার কাছে যে সম্পত্তিগুলো আছে সেখান থেকে আপনি পুষিয়ে নেন বা উসুল করে নেন। এটাই হচ্ছে ডক্ট্রিন অফ মার্শালিং এর মূল কথা। মানে এটা মনে হয় অনেকেই বিষয়টা ক্লিয়ার। তো অনেকেই যদি ক্লিয়ার না থাকে তাহলে যে উদাহরণ আছে সেই উদাহরণটা দিব, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, তবে আরেকবার বলি। মনে করো আকাশ, ঠিক আছে, তার চারটা সম্পত্তি আছে। তার চারটা সম্পত্তি আছে, সম্পত্তিগুলোকে আমি যদি নামকরণ করি এ বি সি ডি, এই হচ্ছে তার চারটা সম্পত্তি। এই সম্পত্তিগুলো সে কি করলো? সে সোহানের কাছে এই সম্পত্তিগুলো বন্ধক দিল। কত টাকায় বন্ধক দিল? মনে করো চারটা সম্পত্তি 4 লক্ষ টাকায় বন্ধক দিল। বন্ধক দেওয়ার পরে কিছুদিন পরে সে কি করলো? এই সম্পত্তিগুলো আবার মনে করো যে সে সম্পার কাছে এ বি নামক যে সম্পত্তি আছে দুইটা, অথবা মনে করো এ সম্পত্তিটা সে সম্পার কাছে আকাশ বিক্রি করে দিল। তাহলে সোহানের কাছে আর বন্ধককৃত সম্পত্তি রইল কয়টা? 3টা। এখন সে কিন্তু সম্পত্তি বন্ধক দিয়েছিল সোহানের কাছে 4টা, এবং 4টার জন্য কিন্তু আকাশ সোহান থেকে 4 লক্ষ টাকা নিছে। 4 লক্ষ টাকা নিছে, বলছে যে 1 বছরের জন্য বন্ধক, 1 বছর ওই সম্পত্তিগুলো সে ভোগ দখল করে 4 লক্ষ টাকা উসুল করে নেবে। কিন্তু মাসখানেক পরে বা কিছুদিন পরে আকাশ কি করলো? ওই সোহানের কাছে যে এ বি সি ডি 4টা সম্পত্তি, এখান থেকে যে কোনো একটা সম্পত্তি অথবা 2টা সম্পত্তি সে কি করলো? সম্পার কাছে বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে এখন তার কাছে ছিল 4টা থেকে সে 1 বছর উসুল করে 4 লক্ষ টাকা উসুল করবে, কিন্তু তার কাছে এখন সম্পত্তি আছে 2টা। তাহলে 2টা থেকে কি সে 4 লক্ষ টাকা উসুল করতে পারবে 1 বছরে? পারবে না, কারণ তার তো 4টা সম্পত্তির জন্য সে 4 লক্ষ টাকা দিছিল, কিন্তু সম্পত্তি তো এখন তার কাছে সোহানের কাছে আছে মাত্র 2টা। তাহলে আরো তো 2টা সম্পত্তি, আরো কয়টা সম্পত্তি? 2টা সম্পত্তি সে যখন আরেকজনের কাছে বিক্রি করে দিল, তাহলে ধরো সম্পা যখন এই সম্পত্তিটা ক্রয় করলো তখন সম্পা সোহানকে বলবে যে আপনার কাছে যে আর 2টা সম্পত্তি আছে, এই 2টা সম্পত্তি থেকে আপনি 4 লক্ষ টাকা উসুল করে নেন। এই যে নিয়মটা, এই যে বিধানটা, এটা হচ্ছে ডক্ট্রিন অফ মার্শালিং বা বিন্যাসের নীতি। এখন সোহান 4টা সম্পত্তি 1 বছর যদি ভোগ দখল করতো 4 লক্ষ টাকা উসুল হতো, কিন্তু তারপর যেহেতু এখন সম্পত্তি আছে 2টা, সে প্রয়োজনে 2 বছর ভোগ দখল করবে, কিন্তু তার টাকা তো উসুল করতে হবে। এই নিয়মটাই হচ্ছে ডক্ট্রিন অফ মার্শালিং। এখনো বুঝছো না? এরকম কি আছে? আর এই ডক্ট্রিন অফ মার্শালিং কিন্তু এখন বর্তমানে কার্যকর না। এখন বলো তো কেন কার্যকর না? মানে কার্যকর না ঠিক বলা যাবে না, তবে কার্যকরের জায়গাটা অনেক বেশি সংকীর্ণ। অনেক বেশি কি সংকীর্ণ? তার কারণ কি? তার কারণ হচ্ছে 53 ঘ। 53 ঘতে কি বলছে বলতো? 53 ঘতে বলছে না যে বন্ধকৃত সম্পত্তি বন্ধক দাতার সম্মতি ব্যতীত অন্য কারো কাছে কি করা যাবে না? বিক্রয় করা যাবে না, বলছে না? বা কোনোভাবে হস্তান্তর করা যাবে না। তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা এখন সংকীর্ণ হয়ে গেল না? জি যাই করো বন্ধক দাতার সম্মতি নিয়েই তোমাকে করতে হবে। বন্ধক দাতা যে যার কাছে বন্ধক দিছো তার সম্মতি নিয়ে তুমি ওই বন্ধককৃত সম্পত্তিটা অন্য কোনো ভাবে হস্তান্তর করতে পারবা, সম্মতি ছাড়া করতে পারবা না। তা এই ক্ষেত্রে সাধারণত বন্ধক গ্রহীতা তোমাকে সম্মতি দিবেও না। এজন্যই বলছে যে যদি দেয় তাহলে তো ভালো, কিন্তু দিবে না, বেশিরভাগ ক্ষেত্রে দিবে না, এর জন্য জায়গাটা কিন্তু সংকীর্ণ হয়ে গেছে আর কি। তো মার্শালিং এর নীতিটা কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে, তাহলে আমি একটু 6 প্রকার যে বন্ধক আছে এটা জাস্ট হালকা
যেহেতু আর আকাশ তুমি যেহেতু অনেকগুলো, তুমি মনে হয় খুব বেশি ক্লাস পাও নাই সম্পত্তি হস্তান্তর আইনের, তো সেক্ষেত্রে তোমার সমস্যা থাকাটাই তো স্বাভাবিক। সেক্ষেত্রে তোমার যে যে জায়গায় সমস্যা সেগুলো আমাকে জানাও, হ্যাঁ পরে। আচ্ছা, 58তে যে ব্যাপারটা বলা আছে যে 6 প্রকার বন্ধকের মধ্যে সরল বন্ধক বা সিম্পল মর্টগেজ যেটাকে বলা হয়, সরল মর্টগেজ বা সিম্পল মর্টগেজ যেটাকে বলা হয় আর কি, সেখানে যে বিষয়টা যে তুমি মনে করো যে দখল দিবা না, হ্যাঁ, দখল প্রদান ছাড়া, দখল প্রদান ছাড়া তুমি মনে করো যে একটা সম্পত্তি, ধরো আমি তোমার থেকে 2 লাখ টাকা নিলাম, কিন্তু আমি তোমাকে সম্পত্তির দখল দিলাম না, সম্পত্তির দখল দিলাম না, তাহলে এই সিম্পল মর্টগেজ আর ইংলিশ মর্টগেজ যখন পড়বা দেখবা যে এই দুইটার মধ্যে কনফিউশন লাগতে পারে। তো সেটা যেন না লাগে এই জন্য আগে বললাম যে সিম্পল মর্টগেজ আর ইংলিশ মর্টগেজের মধ্যে মূল জায়গাটা হচ্ছে দখল রিলেটেড একটা পার্থক্য আছে আর কি, হ্যাঁ। তাহলে সিম্পল মর্টগেজটা কাকে বলে? বলছে যে যদি রেহেনি সম্পত্তি দখল অর্পণ না করে রেহেনি অর্থ পরিশোধ করার জন্য রেহেনদাতা ব্যক্তিগতভাবে নিজেকে বাধ্য রাখে, যে হ্যাঁ আমি আপনার থেকে 2 লক্ষ টাকা নিলাম, ঠিক আছে, 2 লক্ষ টাকা নিলাম, কিন্তু যে এই সম্পত্তিটা আমি আপনাকে বন্ধক দিব, মানে এটা বন্ধক ঠিক আছে, কিন্তু এই সম্পত্তির দখলটা আমি তোমাকে দিলাম না আর কি, হ্যাঁ। দখলটা আমার কাছে রেখে আমি এই 2 লক্ষ টাকা একটা নির্দিষ্ট সময় পরে তোমাকে পরিশোধ করে দিব বলে এই মর্মে নিজেকে বাধ্য করলাম। এবং সে চুক্তি মোতাবেক যদি আমি অর্থ পরিশোধ করতে ব্যর্থ হই তাহলে সম্পত্তিটা বিক্রয় করে রেহেনি অর্থ আদায় করার অধিকার রেহেন গ্রহীতার থাকবে, তখনই সেটাকে আমরা সরল রেহেন বলবো। তাহলে একদম সহজ করে যদি আমি বলি সরল রেহেন কাকে বলে, যে রেহেন দাতা, যিনি রেহেন দাতা তিনি মনে করেন যে কোনো একটা সম্পত্তি, হ্যাঁ, কোনো একটা সম্পত্তি রেহেন দিল, কিন্তু এক্ষেত্রে সম্পত্তি রেহেন দিছে ঠিক আছে, কিন্তু রেহেনি সম্পত্তির দখল দেয়নি, রেহেনি সম্পত্তি কি দেয়নি, দখলটা দেয়নি, দখলটা নিজের কাছে রেখে বলছে যে আমি এই টাকাটা আপনাকে 6 মাস পরে, 1 বছর পরে অথবা 2 বছর পরে দিয়ে দিব, যদি না দিতে পারি তাহলে আপনি এই সম্পত্তিটা থেকে বিক্রি করে আপনি আপনার টাকা পরিশোধ করে নেবেন। এটার নাম হচ্ছে সিম্পল মর্টগেজ, অর্থাৎ দখলটা কিন্তু আমার কাছেই রইলো, কিন্তু আমি তোমাকে বললাম আমি নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাকাটা পরিশোধ করতে না পারি তাহলে এই সম্পত্তি বিক্রি করে তুমি তোমার টাকা পরিশোধ করে নিবে। আচ্ছা, এটা ছিল সিম্পল মর্টগেজ। 2 নম্বর যে বিষয়টা ছিল যে বিক্রয় শর্ত সাপেক্ষে যে রেহানের ব্যাপারটা, সেটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে এরকম যে সম্পত্তিটা তোমার কাছ থেকে আমি মানে এরকম হয় আর কি অনেক সময় যে তুমি একটা অসহায় অবস্থায় আছো, তুমি একটা অসহায় অবস্থায় আছো, তো আমি কি করলাম, ভাবলাম যে তোমার এই যে সম্পত্তিটা এটা তোমার একমাত্র অবলম্বন, তা আমি বললাম ঠিক আছে আমি তোমাকে 10 লাখ টাকা দিয়ে চালাই, 10 লক্ষ টাকা দিয়ে আমি তোমাকে হেল্প করছি, তো তুমি পরবর্তীতে আমাকে দিয়ে দিও, পরবর্তীতে আমাকে দিয়ে দিও, কিন্তু যদি টাকাটা না দিতে পারো, যদি টাকাটা না দিতে পারো তাহলে কিন্তু তোমার এই জায়গাটা আমাকে দিয়ে দিতে হবে, হ্যাঁ। এই শর্তে মনে করো যে আহ বন্ধক নেওয়া হলো, আদার বন্ধকটা সম্পূর্ণ হলো আর কি। যে যদি টাকা পরিশোধ করা না হয় তাহলে এই সম্পত্তিটা বিক্রয় বলে গণ্য হয়ে যায়। তাহলে বিক্রয় শর্ত সাপেক্ষে রেহেন মানে কি, যে যখন রেহেন দাতা যিনি যে বন্ধক দিবেন তিনি কৃত্রিম ভাবে রেহেনি সম্পত্তি বিক্রি করে, এটা কিন্তু এক প্রকার বিক্রয়। পরবর্তীতে ধরো আমি তোমার কাছ থেকে সম্পত্তিটা ক্রয় করে ফেললাম, কিন্তু যদি তুমি আমাকে টাকাটা পরিশোধ করে দাও আমি তোমাকে এই সম্পত্তিটা আবার ফেরত দিয়ে দিব আর কি। অর্থাৎ বিক্রয় শর্ত সাপেক্ষে, বিক্রয়টা হচ্ছে মূল বিষয়, তুমি আমাকে টাকা পরিশোধ না করলে এই সম্পত্তি বিক্রয় হিসেবে গণ্য হয়ে যাবে, এটা হচ্ছে বিক্রয় শর্ত সাপেক্ষে রেহেন। আচ্ছা, এরপরে 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে হ্যাঁ, আপনার হচ্ছে কি ওই সিম্পল মর্টগেজে তো যদি টাকা পরিশোধ করতে না পারে তখন ওই সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করে। আবার এইটার ক্ষেত্রেও সিম্পল মর্টগেজ এক হয়ে যায় না বিষয়টা? না, এটা এক হয়ে যায় না, হ্যাঁ। তোমার কাছে যে বেয়ার একটা আছে এই বেয়ার একটা ভালো করে পড়বা, দেখবা যে এক হয়ে যাবে না। কেন হবে না আমি তোমাকে বলি। সিম্পল মর্টগেজের ব্যাপারটা হচ্ছে যে সম্পত্তিটা বিক্রয় করে পুরো সম্পত্তি তো নিয়ে নিবে না তোমার কাছ থেকে, হ্যাঁ। তোমার যে শুধুমাত্র ধরো শুধু টাকা হ্যাঁ, তোমার কাছে সম্পত্তি আমি 1 লাখ টাকা বন্ধ করছি, কিন্তু সম্পত্তি বিক্রি করছো 10 লাখ টাকা, ঠিক আছে, সম্পত্তি বিক্রি তাহলে তুমি কি পুরো টাকা নিয়ে নিবা, বাকি টাকাটা আমাকে ফেরত দিয়ে দিবে। অর্থাৎ সিম্পল মর্টগেজটা হচ্ছে যে রেহেনি সম্পত্তির দখল অর্পণ না করে রেহেনি অর্থ পরিশোধ করার জন্য রেহেনদাতা ব্যক্তিগতভাবে নিজেকে বাধ্য রাখে এবং সে একটা চুক্তি করে
যে যদি এই টাকাটা সে পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে সম্পত্তি বিক্রি করে রেহানি অর্থটা সেখান থেকে আদায় করতে পারবে। সে সম্পত্তিটা বিক্রি করে সে কিন্তু তার কাছে বিক্রি হয়ে যাবে, এই কথা কিন্তু তোমাকে বলেনি সিম্পল মর্টগেজের ক্ষেত্রে। হ্যাঁ, এই জায়গাগুলো ক্লিয়ার হবা যে তার কাছে সম্পত্তিটা আমি দিয়ে দিছি বিষয়টা এরকম না। যদি আমি টাকাটা ঠিকমতো পরিশোধ করতে না পারি তাহলে সে আমার সম্পত্তি বিক্রি করে ওখান থেকে সে তার নিজের টাকাটা আদায় করতে পারে। কথা বলছে এটা হলো সিম্পল মর্টগেজ। আর কন্ডিশনাল বা সেল যেটা, এটা হচ্ছে তুমি আমাকে নির্দিষ্ট সময় পরে যদি আমাকে টাকা না দাও, তুমি যদি আমাকে নির্দিষ্ট সময় পরে মধ্যে আমাকে টাকাটা না দাও, তাহলে এই যে সম্পত্তিটা, এই সম্পত্তিটা আমার কাছে তুমি বিক্রয় করে দিয়েছো মর্মে গণ্য করা হবে। তাহলে দুইটাকে এক। জি ভাই, বুঝতে এটা পারছি। হচ্ছে কন্ডিশনাল সেল, সেখানে হচ্ছে আগেভাগে একটা কৃত্রিম বিক্রয়। বিক্রয় সম্পন্ন হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আগে ভাগে সেখানে মনে করো একটা বিক্রয় হয়ে গেছে ইতিমধ্যে, পরবর্তী টাকাটা পরিশোধ করে দিলে তোমাকে সম্পত্তিটা তোমাকে ফিরিয়ে দিবে, জাস্ট এতটুকু। সিম্পল মর্টগেজ কিন্তু বিক্রির কোনো বিষয় না। তোমাকে আমি দখল দেইনি, দখল সম্পত্তি আমার কাছে আছে, কিন্তু আমি বললাম যে যদি আমি তোমাকে টাকাটা না দিতে পারি নির্ধারিত সময়, তুমি আমার এই সম্পত্তি বিক্রি করে তুমি তোমার টাকাটা আদায় করে দিও। তাহলে দুইটা কিন্তু কখনই এক না। ওকে, দেন এরপরে আসো খাই খালাসি বন্ধক যে ব্যাপারটা, হ্যাঁ, মানে মেইন কথাগুলোকে টাচ করবা। হ্যাঁ, ধরো বেয়ারেক বলো, বিভিন্ন বইয়ে অনেক কথা ঘুরায় পেঁচে থাকবে, কিন্তু তোমরা যে টিচার খাড়া দেখবে তিনি মেইন জায়গাটা দেখবে যে মূল কথাগুলো আছে কিনা। হ্যাঁ, এই জায়গাগুলো ঠিক রাখবা। কারণ খাই খালাসি বন্ধক কাকে বলে এটা তো তোমাদেরকে এক কথা দিয়ে শেখাইছি, যে খেয়ে খালাস করে ফেলা, তাই না? খেয়ে খালাস করে ফেলা। খাই খালাসি বন্ধক মানে কি? খেয়ে খালাস করে ফেলা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এরকম না আমি তোমার কাছে 1,00,000 টাকা নিয়েছি, বিনিময়ে আমি তোমাকে মনে করো যে একটা সম্পত্তি দিলাম, বিনিময়ে আমি তোমাকে একটা সম্পত্তি দিলাম। আচ্ছা, আমি ওইদিকে না যাই, আমি যদি একটা মোবাইল দিয়ে তোমাকে বোঝাই যে আমার মোবাইলটা আমি তোমার কাছে বন্ধক দিলাম, বিনিময়ে আমি তোমার কাছে 10,000 টাকা নিলাম। মনে করো যে বললাম যে তুমি 2 বছর আমার ফোনটা ইউজ করবো বা আমার ল্যাপটপটা ইউজ করবো 2 বছর। তো এরকম না যে 2 বছর পরে আমি আবার তোমাকে 10,000 টাকা দিব, তারপরে তুমি আমার ফোনটা দিবা, বিষয়টা এরকম না। এই 2 বছর তুমি যে ফোনটা ভোগ করতেছো, এই ভোগ করেই তুমি 10,000 টাকা উসুল করে ফেলবে। এটা বুঝছো? ভোগ করেই তুমি 10,000 টাকা উসুল করবে, পরবর্তীতে তুমি 2 বছর শেষ আমাকে ফোন দিয়ে দিবা, কিন্তু বিনিময়ে কি আমি তোমাকে টাকা দিব? না। বিনিময়ে আমি তোমাকে টাকা দিব না। তো সম্পত্তির ক্ষেত্রে বিষয়টা এরকম, তোমার একটা জমি আমি তোমার থেকে তুমি আমার কাছে বন্ধক দিছো, বিনিময়ে আমি তোমাকে 1,00,000 টাকা দিছি বা 2,00,000 টাকা দিছি, বছর 1 বছর আমি ভোগ করব। 1 বছর ভোগ করে মানে এই সম্পত্তিটাকে ভোগ করে আমি আমার এই টাকাটা উসুল করে নিব। পরবর্তীতে 2 বছর পরে তুমি তোমার সম্পত্তি নিয়ে নিবা, কিন্তু বিনিময়ে আমাকে কোনো টাকা দিতে হবে না, কারণ আমি আমার টাকাটা ওই যে 2 বছর ভোগ করছি না সেখানে উসুল করে নিচ্ছি। এই জন্য এটাকে বলা হয় খেয়ে খালাস করে দেওয়া, খেয়ে শেষ করে দিবা, ভোগ করে শেষ করে দিবা ওই সম্পত্তিটা। তাহলে আশা করি ইউজি ফ্যাক্টরি মর্টগেজ কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মর্টগেজ গুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মর্টগেজ হচ্ছে ইউজি ফ্যাক্টরি মর্টগেজ। এবং ইউজি ফ্যাক্টরি মর্টগেজ রিলেটেড একটা ব্যাপার সেটেক বলা আছে, কত ধারা একটু বলতে পারবা? 95। কত? 95। হ্যাঁ, 95। গুড। আচ্ছা, এবার আসো যে মর্টগেজটা সেটা হচ্ছে তোমার ইংলিশ মর্টগেজ। তো ইংলিশ মর্টগেজ আর সিম্পল মর্টগেজের মধ্যে শুধু একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে যে ওইখানে কি করা হয়, দখল দেয়া হয় না। হ্যাঁ, এই সিম্পল মর্টগেজে দখল দেয়া হয় না, কিন্তু ইংলিশ মর্টগেজের ক্ষেত্রে দখল দেয়া হয়। তাহলে আমরা দেখি ইংলিশ মর্টগেজ যে বিষয়টা বলা আছে যে রেহান দাতা যখন একটা নির্দিষ্ট তারিখে রেহানি অর্থ পরিশোধের অঙ্গীকার করে এবং রেহানি সম্পত্তি রেহান গ্রহীতার নিকট হস্তান্তর করে, এই শর্তে যে নির্ধারিত সময়ে রেহানি অর্থ পরিশোধ করা হলে রেহানদাতা সম্পত্তি ফিরে দেবে। যাক, সহজ কথা। সিম্পল মর্টগেজ আর হচ্ছে ইংলিশ মর্টগেজ হুবহু সেম, পার্থক্য কোন জায়গাতে? শুধু একটা জায়গাতে পার্থক্য, সেটা কি বলো? একটাতে হ্যাঁ, গুড। তাহলে এই জায়গাটাই মনে রাখবা। আচ্ছা, তারপর 5 নম্বর যে বন্ধকের প্রকারভেদ, সেটা হচ্ছে মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড, অর্থাৎ সত্ত্বের দলিল জমা দিয়ে বন্ধক আর কি। হ্যাঁ, তোমার যে একটা সম্পত্তির মধ্যে সত্ত্ব আছে, সেই দলিলটা তুমি বন্ধক দিয়ে, সেই দলিলটা জমা দিয়ে যে বন্ধকটা হয় সেটা হচ্ছে মর্টগেজ বাই ডিপোজিট অফ দ্য টাইটেল। তোমার যে একটা সম্পত্তি, এই সম্পত্তির মধ্যে তোমার সত্ত্ব আছে, এই সম্পত্তির মধ্যে তোমার টাইটেল আছে, তাহলে এইরকম একটা সম্পত্তি আসসালামু আলাইকুম তুমি কারোর কাছে জমা দিলা, জমা দিয়ে তার যেটা বাস্তবায়ন 10,00,000 টাকা 300 কত এই জানেন স্যার? ধরনের বন্ধকে বলা হয়
সময় 86 না 83 by deposit of title deeds. আগের দিনের যে বাংলা ছবি ছিল, হ্যাঁ, বাংলা ছবিটা কি হতো জানো? একদম গরিব যারা প্রজা ছিল তখন তারা বিভিন্ন সময় কি করতো, কিছু টাকা নিত এবং হচ্ছে যে বিনিময়ে তাদের যে জায়গা জমির যে দলিলগুলো তাদের কাছে জমিদারদের কাছে দিত, পরবর্তীতে টাকা পরিশোধ করতে পারতো না তখন জমিদাররা তার কি করতো, তাদেরকে উচ্ছেদ করে দিত। এগুলো আগে বাংলা ছবিতে দেখা যাইতো আর কি। তো তো এবং এখন বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে যে ব্যাংকে যখন তুমি টাকা লোন নিতে চাও বা ব্যাংক ছাড়াও, আমি এখনো গ্রাম অঞ্চলে এই বিষয়টা আছে যে ব্যাংক ছাড়াও ধরো তুমি হাত থেকে 5 লাখ টাকা নিবা, তো তো তুমি আমার যদি সন্দেহ হয় যে তুমি টাকাটা পরিশোধ করবা কিভাবে, তোমার ওইরকম ইনকাম সোর্স নাই, কিন্তু তোমার জায়গা আছে, বললাম যে ঠিক আছে তোমার জায়গার দলিল আমার কাছে বন্ধক নাও, দিয়ে 5 লাখ টাকা নাও, যদি টাকা পরিশোধ না করো তাহলে ওই জায়গা থেকে আমি টাকা উসুল করে দেবো, এরকম আর কি। তো এটা হচ্ছে সত্যের দলিল জমা দিয়ে বন্ধক। আচ্ছা, আর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে 6 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অ্যানামোলাস মর্টগেজ, যেটা সেটা হচ্ছে শ্রেণীবিহীন মর্টগেজ। এটা শুরুতে বলছে যে টোটাল 6 প্রকার বন্ধক আছে, 6 প্রকার বন্ধকের মধ্যে এটা হলো 6 নম্বর বন্ধক, তাই না? শ্রেণীবিহীন মর্টগেজ মানে যেটা কোনো শ্রেণীর মধ্যেই পড়ে না, অর্থাৎ উপরে যে 5 প্রকার বন্ধক আছে কোনোটার মধ্যেই যদি কোনো বন্ধক অন্তর্ভুক্ত না হয় তাহলে সেটাকে তুমি শ্রেণীবিহীন মর্টগেজ হিসেবে গণ্য করবা। এই ছিল তোমার বন্ধকের 6টা প্রকার, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে বিষয়টা দেখবো, বন্ধকের প্রকারভেদটা দেখলাম যে ধারা 60-এ যে ব্যাপারটা বলা আছে রাইট টু রিডেমশন। তো রিডেমশন নিয়ে কেউ একজন বলো তো, আমরা এটা তোমরা জানো একটু বলো, রিডেমশন বলতে কি বোঝায় 60 ধারাতে? রেহেন মুক্ত করার যে অধিকারটা রেহেনদাতার। তাহলে ধারা 60-এ মূলত যে ব্যাপারটা বলা আছে, ধরো আমি তোমার কাছে একটা সম্পত্তি বন্ধক দিলাম, তো এই সম্পত্তিটা বন্ধক দেওয়ার পরে নির্ধারিত সময় নিশ্চয়ই, এবং এটা তামাদি আইনের 148 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটা বন্ধক মুক্ত করার যে মামলা, তামাদি কত বছর? 60 বছর। তামাদি আইনের 148 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বন্ধক মুক্ত করার তামাদি হচ্ছে 60 বছর, অর্থাৎ আমি 60 বছরের মধ্যে কি করতে পারবো, বন্ধক মুক্ত করার জন্য মামলা করতে পারবো। তো এই যে বন্ধক দাতা কর্তৃক তার বন্ধকি সম্পত্তি, হ্যাঁ, উদ্ধার করা, বন্ধক মুক্ত করার জন্য যে মামলা করার যে অধিকার, এটাকে বলা হয় রাইট টু রিডেমশন। আচ্ছা, এবং এখানে আরেকটা কথা বলা আছে, ওয়ান্স এ মর্টগেজ অলওয়েজ এ মর্টগেজ, এই 7টার মধ্যে এই কথাটা বলা আছে। তার কারণ কি? কারণ বন্ধকি যে সম্পত্তি আছে, বন্ধকি যে সম্পত্তি আমি 1 বছর মানে এই সেন্সে এটাকে ওয়ান্স এ মর্টগেজ অলওয়েজ এ মর্টগেজ বলা হয় আর কি। যে বন্ধকি সম্পত্তি এটা জাস্ট একটা ঋণের একটা জামানত, হ্যাঁ, সেটা যতদিন আমি পরিশোধ করব ততদিন পর্যন্ত সেটা বন্ধক হিসেবেই থাকবে। এরকম না যে আমি 1 বছর পরে বন্ধ করতে পারলাম না তার মানে এটা বিক্রি করে দিলাম, হ্যাঁ, এটা এরকম না। বলছে যে একটা সম্পত্তি বন্ধক মানে সেটা সবসময় বন্ধক, এই সেন্সে বলা হয়েছে ওয়ান্স এ মর্টগেজ। ধরো বন্ধক গ্রহীতা যিনি আছেন তিনি কি করলো, আমি সম্পত্তিটা বন্ধক দিলাম কিন্তু আমি বন্ধকি টাকা পরিশোধ করলাম না, সে মনে হয় সে আরেকজনের কাছে বিক্রি করে দিল। বলছে যে না, এটা বন্ধকের নেচার না, বন্ধকের নেচার নাই, যতদিন না পর্যন্ত আমি বন্ধকটা উদ্ধার করছি ততদিন পর্যন্ত তুমি বন্ধকি সম্পত্তিটা কিন্তু কারো কাছে বিক্রি করে দিতে পারবা। ওই সেন্স থেকে বলা হয় যে ওয়ান্স এ মর্টগেজ অলওয়েজ, যেটা একবার বন্ধক সেটা সবসময় বন্ধক, ঠিক আছে, সেটা বিক্রি হয় না। এটা হচ্ছে বন্ধকের কমন সেন্স জায়গা। আচ্ছা, আরেকটা আছে যে ক্লক। এখানে তোমরা যখন ধারা 60 পড়বা 60, সেখানে একটা বলা আছে যে ক্লক। ক্লক শব্দের অর্থ কি? CLOG, বাধা। ক্লক শব্দের অর্থ বাধা বা প্রতিবন্ধকতা। আমি একটা বন্ধক দাতা কর্তৃক বন্ধকি সম্পত্তি উদ্ধার করতে পারবে না, এই মর্মে যদি বন্ধকি দলিলে কোনো ধরনের শর্ত থাকে তাহলে সেটাকে কি বলা হয়? ক্লক বলা হয়। বন্ধক দাতা, একটু বলবেন? হ্যাঁ আচ্ছা, আরেকবার একটু বলবেন যেটা বলছেন আর কি। হ্যাঁ বলতেছি, মানে এক যে বন্ধকি দলিল থাকে, তো বন্ধকি দলিলের মধ্যে এরকম কোনো শর্ত যদি থাকে আর কি, যে বন্ধক দাতা বন্ধকি সম্পত্তি উদ্ধার করতে পারবে না, তাহলে এরকম শর্ত থাকলে শর্তটা কি বৈধ? না। না। এই শর্তটা কিন্তু অবৈধ এবং শর্তটা কিন্তু বাতিল হয়ে যায়।
আর এরকম শর্ত দেয়া মানে কি সেখানে একটা বাধা সৃষ্টি করা, এজন্য এই বাধাটাকেই বলা হয় ক্লক। অর্থাৎ বন্ধক দাতা কর্তৃক বন্ধকি সম্পত্তি উদ্ধার করতে পারবে না এই মর্মে বন্ধকি দলিলে যদি কোনো শর্ত থাকে তখন সেই শর্তটাকে বলা হয় ক্লক বা বাধা। আচ্ছা, এবার যে কোন সেকশন পড়াচ্ছেন? হ্যাঁ, এখন কত নাম্বার সেকশন পড়াচ্ছেন? সেকশন 60। সেকশন 60 এর মধ্যে এই কথাগুলো আছে আর কি, যে বাধা। হ্যাঁ, যে ক্লক মানে হচ্ছে বন্ধকি সম্পত্তি যে উদ্ধার করতে পারবা না এই মর্মে যদি কোনো বন্ধকি দলিল যেটা থাকে মর্টগেজ ডিডের মধ্যে এরকম কোনো শর্ত থাকলে সেটাকে বাধা হিসেবে গণ্য করা হয়। আর এরকম শর্ত থাকলে কিন্তু শর্তটা অবৈধ বা বাতিল হিসেবে গণ্য করা হবে। এটাকে বলা হয় ক্লক বা বাধা। তাই ওয়ান্স এ মর্টগেজ অলওয়েজ এ মর্টগেজ, সকল বিষয়গুলো কিন্তু দ্বারা শার্টের মধ্যে আছে। আরেকটা কথা হচ্ছে যে আংশিক বন্ধক উদ্ধার করা যায় কিনা। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসতে পারে যে আংশিক ভাবে বন্ধক উদ্ধার করা যায় কিনা, আংশিক ভাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে সাধারণত যায় না। কি করা যায় না? সাধারণত আংশিক ভাবে বন্ধক উদ্ধার করা যায় না, তবে ব্যতিক্রম আছে। হ্যাঁ, তবে কি আছে? ব্যতিক্রম আছে। সাধারণত আংশিক ভাবে বন্ধক মানে তুমি রেহান মুক্ত করতে পারবে না। রাইট, যে রিডেমশন আছে পার্টলি রিডেমশন, এটা সাধারণত করা যায় না। মানে বন্ধকটা হচ্ছে একটা অবিভাজ্য, বন্ধকের যে ঋণ এটাকে একটা অবিভাজ্য ঋণ হিসাবে গণ্য করা হয়। তো এই জন্য বলছে যে যেহেতু রেহিনী দেনা একটি অবিভাজ্য ঋণ, তো এই জন্য এটাকে আংশিক ভাবে তুমি মুক্ত করতে পারবা না। তবে এখানে ব্যতিক্রম আছে। যাদের কাছে হাওলাদারের বয়সে দেখবো যে 253 পৃষ্ঠাতে সেখানে কিছু উদাহরণ দেয়া আছে, কিছু ব্যতিক্রম দেয়া আছে। হ্যাঁ, যে আংশিক ভাবে বন্ধক উদ্ধারের যে ব্যাপারটা, তারপরে হচ্ছে যে রেহেন উদ্ধারে বাধা বা ক্লক কি, এইটাও 253 পৃষ্ঠা দেয়া আছে। আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে হচ্ছে যে মানে সাধারণ নিয়ম কি দেখো, রাইট আংশিক ভাবে ফোরক্লোজারও করা যায় না, আংশিক ভাবে রিডেমশনও করা যায় না। মনে থাকবে, আংশিক ভাবে ফোরক্লোজারও করা যায় না যেটা 67 ধারাতে বলছে, আবার আংশিক ভাবে রিডেমশনও করা যায় না। আংশিক ভাবে তুমি বন্ধক উদ্ধারের মামলা উদ্ধারও করতে পারবে না, আংশিক ভাবে আবার রেহেন উদ্ধারের অধিকার হরণ করার যে ব্যাপারটা সেটাও আংশিক ভাবে করা যায় না। তাহলে ব্যতিক্রমটা আমরা উদাহরণ 2 আছে, দেখো উদাহরণ 2টা বলছে যে কামাল তার 6 প্লট জমি জামালের নিকট রেহেন রাখলো। ঠিক আছে, 6টা প্লট। অতঃপর কামাল কি করলো, তার 6 পুত্র রেখে মৃত্যুবরণ করলো এবং প্রত্যেক পুত্র একটি করে প্লট প্রাপ্ত হবে। কামালের যে কোনো এক পুত্র যদি তার প্লটটি জামালের নিকট বিক্রয় করে দেয় তাহলে রেহেনের অবিভাজ্যতা নষ্ট হয়ে যাবে এবং অন্যান্য পুত্রগণ নিজ নিজ অংশের রেহেনি অর্থ পরিশোধ করে আংশিক ভাবে রেহেন মুক্ত করতে পারবে। অর্থাৎ দেখো এখানে কিন্তু আংশিক ভাবে রেহেন মুক্ত করতে পারলো, এখানে কি হলো, আংশিক ভাবে রেহেন মুক্ত করতে পারলো, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। ঠিক আছে, কিন্তু সাধারণত আংশিক ভাবে রেহেন মুক্ত করা যায় না। কিন্তু এই যে উদাহরণ 1 এবং উদাহরণ 2 দেখবা যে ওয়ারিশ সূত্রে যখন এই ধরনের বিষয় আসে বা কোনো ওয়ারিশ সূত্রে যখন কোনো সম্পত্তি পায় সেক্ষেত্রে এটাকে ব্যতিক্রম হিসেবে গণ্য করা হয়েছে। উদাহরণ 1 এবং উদাহরণ 2 এগুলো দেখবা, পরীক্ষার সময় হুবহু উদাহরণগুলো দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, শুধুমাত্র ওয়ারিশ ক্ষেত্রে এটা হ্যাঁ ব্যতিক্রম। হ্যাঁ, ব্যতিক্রম 1 এবং 2 পড়বা। এই 1 2 থেকেই পরীক্ষাতে যদি এখান থেকে দেয় 1 2 উদাহরণ হুবহু তুলে দেয় এই জায়গা থেকে। হ্যাঁ, তাহলে আংশিক ভাবে বন্ধক মুক্ত করা যায় না, এটা হচ্ছে সাধারণ নিয়ম। সাধারণত যায় না, তবে কখন যায় এই ব্যাপারগুলো উদাহরণ 1 এবং উদাহরণ 2 বলা আছে। আচ্ছা, আর ফোরক্লোজার কত ধারায় আছে? আমি যেহেতু সময় স্বল্পতার কারণে আমি আরো ডিটেইলস দিতে পারতেছি না আর কি। 67। হ্যাঁ, সাবসিডি ফোরক্লোজার বলতে কি বুঝছো? ফোরক্লোজার বলতে কি বুঝছো? একজন বলো তোমার মতো করে। টাকাটা যদি ফেরত না দিতে পারে তবে ওটা বিক্রি করে দিতে হয়। না, এটাই গ্রহীতার যে অধিকারটা, রেহেন গ্রহীতা যে বিক্রয় করে দিতে পারে, পরবর্তীতে বিক্রয় করে সে টাকা যে মানে নিজের টাকা যে নিতে পারে আর কি, যেটা রেহেন দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা অনেকটা কাছাকাছি। তারপর আমি আরেকটু বলছি। মানে ঋণ পরিশোধ করে নিতে পারে, যেহেতু সে
ফিক্সড টাইমের মধ্যে ঋণ পরিশোধ করতে পারিনি। হ্যাঁ, এটা একটু কাছাকাছি আছে। আর কি বলবা? আচ্ছা, বলেন আপনি, টাইম নষ্ট করলেন ক্ষতি করছেন। শম্পা, ইলমা, ঠিক বলবা? তোমাদের মতো করে বলো। এখন তো তোমাদের ভাই কি কোয়েশ্চেন ছিল? ছিলাম না, শুনতে পাইনি। কোশ্চেন ছিল যে ফোরক্লোজার বলতে তুমি কি বুঝো? ফোরক্লোজার বলতে যে ঋণ মুক্ত করার যে অধিকার, ওইটা যদি আর কি হরণ করা হয়, ঋণ মুক্ত করতে পারবে না। এই তো, তুমি একদম খাপে খাপ চলে যাচ্ছ। বিষয়টা এরকম যে ফোরক্লোজার মানে হচ্ছে, এই ফোরক্লোজার অধিকারটা কে অ্যাপ্লাই করে? বন্ধক দাতা নাকি বন্ধক গ্রহীতা? বন্ধক গ্রহীতা। বন্ধক গ্রহীতা। কার বিরুদ্ধে অ্যাপ্লাই করে ভালো করে বুঝো, বেসিক না বুঝলে বন্ধক দাতার বিরুদ্ধে করে apply। বন্ধক দাতার বিরুদ্ধে কি অধিকার অ্যাপ্লাই করে? ওই যে বন্ধক দাতার যে রাইট টু রিডেমশন আছে না, বন্ধক উদ্ধারের যে মামলা করা, ওই বন্ধক উদ্ধারের মামলা করার যে অধিকারটা, এই অধিকারটাকে নষ্ট করা, এই অধিকারটাকে হরণ করার জন্য বন্ধক গ্রহীতা কি করতে পারে? মামলা করতে পারে। যে বন্ধক দাতা নির্দিষ্ট সময় পরে অবশ্যই সে বন্ধক উদ্ধারের মামলা করতে পারে, রাইট টু রিডেমশন। অর্থাৎ বন্ধক গ্রহীতা কর্তৃক, ভালো করে বুঝো, বন্ধক গ্রহীতা কর্তৃক বন্ধক দাতার বন্ধক উদ্ধার করার অধিকার হরণ করার জন্য যে মামলা করা হয়, সেটাকে বলা হয় ফোরক্লোজারের মামলা। মনে থাকবে? ভাই আবার একটু বলেন। হ্যাঁ, তোমাদের যাদের এটা নিয়ে এখনো কনফিউশন, লিখে ফেলো, তাহলে তোমরা গোলমাল পাকায় ফেলবা। বন্ধক গ্রহীতা কর্তৃক, বন্ধক গ্রহীতা কর্তৃক বন্ধক দাতার বন্ধক উদ্ধারের অধিকার হরণ করাকেই বলা হয় ফোরক্লোজার, বা অধিকার হরণ করার মামলাকেই বলা হয় ফোরক্লোজারের মামলা। বন্ধক গ্রহীতা কর্তৃক বন্ধক দাতার বন্ধক উদ্ধারের অধিকার হরণ করার যে মামলা, সেটাই হচ্ছে ফোরক্লোজারের মামলা। অর্থাৎ বন্ধক দাতার বন্ধক সম্পত্তি উদ্ধার করার অধিকারটাকে হরণ করা, সেটাকে বলা হয় ফোরক্লোজার। এবং সেটা করে কে? এটা করে বন্ধক গ্রহীতা। আচ্ছা আচ্ছা, বন্ধকি একটা সম্পত্তি মনে করো। হ্যাঁ, বন্ধকি একটা সম্পত্তিতে আমি বন্ধক দিলাম। এখন তোমাকে আমি সম্পত্তি বন্ধক দিলাম, নদীটার একটা জমি আর কি, হ্যাঁ, অথবা যে কোনো একটা জমি। তোমাকে আমি 4 শতক জমি বন্ধক দিলাম। কত শতক? 4 শতক। কিছুদিন পরে সম্পত্তিটা বেড়ে 5 শতক হয়ে গেল। তাহলে এই সম্পত্তিটা তুমি কিন্তু আমার কাছ থেকে বন্ধক দিছো, আমি কিন্তু সম্পত্তির মালিক। তাহলে কিন্তু আমি তোমাকে বন্ধক দিয়েছি 4 শতক, কিন্তু সম্পত্তিটা হয়ে গেল 5 শতক, কিছুদিন পরে বৃদ্ধি পাইলো। এই সম্পত্তির মালিক কে হবে? তুমি না আমি? মানে যে বন্ধক দাতা হবে না বন্ধক গ্রহীতা? বন্ধক দাতা। বন্ধক। তাহলে বন্ধক গ্রহীতা কি তখন সেটা বলবে যে আপনি আমাকে 4 শতক বন্ধক দিচ্ছেন, এই না আপনি 4 শতক, আর যেটা বাড়ছে এটা আমার, কারণ আপনার কাছে তো আমি 4 শতকই নিছি, তাই না? এরকম বলার কোনো সুযোগ নেই। আবার কেউ যদি, এটা কত ধারাতে বলা আছে? কত ধারাতে বলা আছে? ভাই ফোরক্লোজার 63। না, এটা 63 ধারাতে বলা আছে। হ্যাঁ, আর বন্ধকি সম্পত্তিতে যদি তুমি উন্নয়ন করে থাকো, ডেভেলপ করে থাকো, তাহলে তোমাকে কি করতে হবে? এই যে বন্ধকি সম্পত্তি, আমি তোমাকে একটা বন্ধক দিলাম, এই সম্পত্তি তুমি ডেভেলপ করছো, উন্নয়ন করছো। উন্নয়ন কাকে বলে? এটা সংজ্ঞা কোথায় আছে কেউ বলতে পারবে কিনা দেখি? 63। উন্নয়ন কাকে বলে? উন্নয়নের সংজ্ঞা কি এই আইনে বলা আছে? জেনারেল প্রসেস অ্যাক্টে বলা আছে। আপনারা বলছে। ভাই এইটাই তো বলা আছে তো। হ্যাঁ হ্যাঁ, বলছে আপনাদের। আপনারা এই আইনটা 63 কতে বলা ছিল? 63 কত তো বলছে, আমি কি আমার প্রশ্নটা বুঝবো? 63 কত বলছে আর কি বলছে আমি তোমাকে বলি। 63 কত বলছে যে একটা বন্ধক সম্পত্তি আমি তোমার কাছে বন্ধক দিলাম, এই সম্পত্তিতে তুমি তো উন্নয়ন সাধন করলা, উন্নয়ন সাধন করলে পরবর্তীতে যখন বন্ধকের মেয়াদ শেষ হয়ে যাবে তুমি আমাকে সম্পত্তিটা ফেরত দিবা। তো তুমি যে আমাকে সম্পত্তিটা ফেরত দিবা, কিন্তু আমি যে সম্পত্তিতে বন্ধক যে তুমি উন্নয়ন করলা, তার উন্নয়নে তোমার টাকা পয়সা খরচ হচ্ছে না, ওই টাকাগুলো তোমাকে আমার দিতে হবে।
এবং তোমাকে 9% হারে সুদও দিতে হবে। অর্থাৎ আমি তুমি যখন আমার বন্ধকি সম্পত্তি উন্নয়ন করলা আমার সম্পত্তির স্বার্থে, তাহলে সেখানে যে টাকাটা ব্যয় হয়েছে সেটা আমাকে দিতে হবে, প্রয়োজনে 9% হারে সুদও দিতে হবে যখন আমি সম্পত্তির বন্ধক শেষ হয়ে যাবে। কিন্তু উন্নয়নটা কি? উন্নয়ন মানে কি? এটা সংজ্ঞা কোথায় দেওয়া আছে? এটা তোমরা পড়ে আসছো। আচ্ছা আমি তোমাদের ক্লোজ দিচ্ছি না, মানে ম্যাটেক্সে পড়ে আসছো। হ্যাঁ, উন্নয়নের সংজ্ঞা এখানে শুরু করছে। বলছে ভাই এখন আবার ম্যাটেক্স, এটা কোনো কথা? ম্যাটেক্সের 64 কি 65 ধারাতে পড়ছো না? নন এগ্রিকালচার অ্যান্ড এফিসি অ্যাক্টের দুঃখিত ভাই। জি ভাই। এটা সম্ভবত 64 ধারা, আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত 64 ধারাতে উন্নয়ন কাকে বলে এটা পড়ে আসছো। তাহলে কিছু কিছু জিনিস আছে এগুলো তো মনে রাখতে হবে, তাই না? উন্নয়ন কাকে বলে এটা পড়ে আসছো। উন্নয়ন হচ্ছে যে এমন একটা কাজ যে কাজের ফলে 64 ধারাতে যে উন্নয়নের কথা বলছো, উন্নয়ন হচ্ছে এমন একটা কাজ যে কাজের ফলে কোন সম্পত্তির কার্যক্ষমতা বৃদ্ধি পায়, কোন সম্পত্তির যদি কার্যক্ষমতা বৃদ্ধি পায়, গুণগত মান বৃদ্ধি পায়, এমন একটা কাজ করলাম। তুমি উন্নয়নের সঙ্গে ভালো করে বুঝো, এই উন্নয়নের সঙ্গে কোথায় আছে? ন্যাটেক্সের 64 ধারা। মানে একটা প্রশ্ন যখন লিখবা অনেকগুলো আইনের রেফারেন্স দিবে, যখন তোমার ধরো যদি 63 ক আসে তখন তুমি আগে উন্নয়ন কি এই জিনিসটা আগে ব্যাখ্যা করবা, কোন আইনে বলা সেটা আগে ব্যাখ্যা করা, তারপরে বলবা যে উন্নয়ন যদি সম্পত্তিতে এই করলে তাকে এই টাকাটা ফেরত দিতে হবে, সুদ সহ দিতে হবে, এগুলো বলবো, তাহলে প্রশ্নের মান বাড়বে। আর যাই হোক, তো উন্নয়ন হচ্ছে এমন একটা জিনিস যেটা করলে পরে কোনো সম্পত্তির গুণগত মান বৃদ্ধি পায়, কার্যক্ষমতা বৃদ্ধি পায়, ঠিক আছে, বাজার মূল্য বৃদ্ধি পায়, সেটা হচ্ছে উন্নয়ন। এখন মনে করো যে আমি যদি বলি একটা জমি কাইটা তুমি পুকুর বানাচ্ছ, এটা কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়নি। কিন্তু পুকুরটা ভরাট করে তুমি একটা বসবাসে আবাসযোগ্য একটা আবাসিক জায়গা তৈরি করছো, সেটা কি উন্নয়ন হয়েছে না? মনে করো জমি কাইটা পুকুর বানাইলে জমির দাম কমে না বাড়ে? কমবে। কমবে। তাহলে এটা উন্নয়ন হয়েছে? হয়নি। না। আবার একটা খাল ভরাট করে তুমি সেখানে কি করলা? তোমাদের ওইদিকে নাকি অনেক খাল বিল, এই বরিশালের ওইদিকে। জি ভাই। জি ভাই। তাহলে ওই যে খালগুলো মনে করো ভরাট করলাম, ভরাট করে তুমি সেখানে বসবাসযোগ্য দোকানপাট, মানুষের আবাসিক এরকম করলো, তাহলে কি সম্পত্তির মান কি, দাম কি কমছে না বাড়ছে? বাড়ছে। তখন বুঝবা যে এটা উন্নয়ন হয়েছে, এটাকে বলা হয় ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট, এটা বলা আছে 64 ধারাতে। ওকে, আচ্ছা, তারপরে যে ব্যাপারটা আমরা চলে যাব সেটা হচ্ছে 81 ধারাতে কিন্তু মার্সিং এর ব্যাপার আছে। তো 81 তো আমরা না গিয়ে আমরা 82 ধারা, যেহেতু আমরা মার্সিং পড়ে ফেলছি একই, হ্যাঁ, 81 ধারা এবং 82 ধারা মার্সিং একই, শুধু ওইখানে বিক্রয়ের ক্ষেত্রে মার্সিং আর 81 তে বলা আছে বন্ধকের ক্ষেত্রে মার্সিং। উদাহরণ সব সেম, শুধু একটু মাথা খাটে। 82 ধারাতে যেটা বলা আছে সেটা হচ্ছে ডক্ট্রিন অফ কন্ট্রিবিউশন। 82 ধারাতে যেটা বলা আছে সেটা হচ্ছে ডক্ট্রিন অফ কন্ট্রিবিউশন। তো ডক্ট্রিন অফ কন্ট্রিবিউশন কাকে বলে? হ্যাঁ, আরেকটা ডক্ট্রিন ছিল ডক্ট্রিন অফ কনসলিডেশন, এটা মিস্টেক হয়েছে, 61 ধারাতে ছিল যে ডক্ট্রিন অফ কনসলিডেশন। 61 ধারাতে ডিরেক্ট এটা বলা নেই, তবে এখানে যখন ডক্ট্রিনের বিষয়টা আসবে, মানে 61 ধারাতে কনসলিডেশন। হ্যাঁ, ডক্ট্রিন অফ কনসলিডেশন। তো এই ডক্ট্রিন অফ কনসলিডেশন মানেটা কি? বলছে দুই বা ততোধিক সম্পত্তি যদি একই বন্ধক গ্রহীতার নিকট বন্ধক দেওয়া হয়, দুইটা তিনটা চারটা যাই হোক, দুই বা ততোধিক সম্পত্তি যদি একই বন্ধক গ্রহীতার নিকট বন্ধক দেওয়া হয় এবং ওই দুই বা ততোধিক সম্পত্তি অর্থ পরিশোধের যখন সময় হবে তখন বন্ধকি সম্পত্তি আলাদা আলাদা ভাবে অথবা একত্রে উদ্ধার করতে পারে, তাহলে বন্ধক দাতার এই যে অধিকার সেটাকে বলা হয় ডক্ট্রিন অফ কনসলিডেশন। এটাকে সহজ ভাষায় যদি আমি তোমাকে বলি, ধরো আমার 4টা সম্পত্তি আছে বা 5টা সম্পত্তি আছে, তো আমি তোমার কাছে সম্পত্তিগুলো বন্ধক দিলাম, একজনের কাছে বন্ধক দিলাম, আমার সম্পত্তিগুলো আমি তোমার কাছে বন্ধক দিলাম। তো বন্ধকের যে সময় হলো, সময় হওয়ার পরে আমি চাইলে একত্রেই এই সম্পত্তিগুলো টাকা দিয়ে একত্রেই
মানে উদ্ধার করে ফেলতে পারবো। যে যখন আমার বন্ধুকে অর্থ দিয়ে আমি আমার সম্পত্তি মানে নিয়ে নিবো আর কি। হ্যাঁ, তো চাইলে আমি এগুলো একত্রে নিয়ে নিতে পারি, যে হ্যাঁ আমি টাকা দিলাম তুমি আমাকে দিয়ে দাও, অথবা আমি এটা আলাদা আলাদা ভাবে নিলাম, সেটাও করা যেতে পারে। এই বন্ধকদাতা এই অধিকার আছে। আলাদা আলাদা ভাবেও সে তার বন্ধকি সম্পত্তি উদ্ধার করতে পারে অথবা একত্রে উদ্ধার করতে পারে, তবে শর্ত হচ্ছে কি টাকাগুলো পরিশোধ করে দিতে হবে। যখন সময় হবে টাকাগুলো পরিশোধ করে দিতে হবে। পরিশোধ করে সে সকল সম্পত্তিগুলো, যেহেতু বন্ধক গ্রহীতা এখানে কয়জন থাকবে, একজন থাকবে। তাহলে আমি একজন থাকবে। হ্যাঁ, তাহলে আমি চাইলে তার থেকে তাকে টাকা পরিশোধ করে একত্রে সম্পত্তিগুলো নিয়ে নিতে পারি, অথবা একত্রে না নিয়ে আমি আজকে একটা নিলাম, দুদিন পরে একটা নিলাম, সেটাও করা যেতে পারে। এটা এই ধরনের অধিকারটা বন্ধকদাতার আছে। এটা হচ্ছে ডক্ট্রিন অফ কনসলিডেশন। আর 81 ধারাতে যে ব্যাপারটা, সরি 82-তে যেটা আছে সেটা হচ্ছে ডক্ট্রিন অফ কন্ট্রিবিউশন। সেটা কি ডক্ট্রিন অফ কন্ট্রিবিউশন, যেটা 82 ধারাতে বলা আছে। তো ডক্ট্রিন অফ কন্ট্রিবিউশন মানেটা কি হচ্ছে, কোনো বন্ধকি সম্পত্তিতে দুই বা ততোধিক যদি মালিক থাকে, কোনো বন্ধকি সম্পত্তিতে দেখো যে 81 আর 82 আর 61 নামের দিক দিয়েও সেম, যে একটাকে বলা হয় কনসলিডেশন আর একটাকে বলা হয় কন্ট্রিবিউশন। তাহলে কন্ট্রিবিউশন একটু আবার বলেন। হ্যাঁ, আমরা 82 ধারাতে ডক্ট্রিন অফ কন্ট্রিবিউশন আলোচনা করছি। তো বলছে যে 61 ধারাতে তো আমরা ডক্ট্রিন অফ কনসলিডেশন করছি, আর 82 ধারাতে হচ্ছে আমরা ডক্ট্রিন অফ কন্ট্রিবিউশন করছি। তো দুইটার মধ্যে পার্থক্য যেটা, যখন আমরা ডক্ট্রিন অফ কনসলিডেশন করলাম তখন কি এক বা একাধিক যে বন্ধকি সম্পত্তি, একটা সম্পত্তি হইলে কখনোই কনসলিডেশন বা কন্ট্রিবিউশন হবে না। এই শর্তটা মনে রাখবা। যদি সম্পত্তি একটা হয় তাহলে কখনোই 61 বা 82 কোনো ধারাতেই ডক্ট্রিনে এটা পড়বে না, কারণ কনসলিডেশন এবং কন্ট্রিবিউশন দুইটা ডক্ট্রিনের অন্তর্ভুক্ত হইতে গেলে সম্পত্তিগুলো অবশ্যই দুই বা ততোধিক সম্পত্তি থাকা লাগবে। আর আরেকটা বিষয় কি, ডক্ট্রিন অফ কনসলিডেশনে এই যে একাধিক সম্পত্তি, দুই বা ততোধিক সম্পত্তির মালিক থাকে একজন। হ্যাঁ, এবং সে এই সম্পত্তিগুলো একজনের কাছে কি করে, সে বন্ধক দিয়ে থাকে। আর ডক্ট্রিন অফ কন্ট্রিবিউশনে বলছে কোনো বন্ধকি সম্পত্তিতে যদি দুই বা ততোধিক মালিক থাকে, তাহলে ডক্ট্রিন অফ কন্ট্রিবিউশনে একজন মালিক থাকলে হবে নাকি একাধিক মালিক থাকা লাগবে? একাধিক মালিক থাকা লাগবে। একাধিক মালিক থাকা লাগবে। আর ডক্ট্রিন অফ কনসলিডেশনে কিন্তু মালিক একজন। হ্যাঁ, এই পার্থক্যগুলো মাথায় রেখে তারপরে পড়বা। তাহলে কোনো বন্ধকি সম্পত্তিতে দুই বা ততোধিক মালিক থাকে এবং প্রত্যেক মালিকের পৃথক এবং স্পষ্ট সত্য থাকে। তাদের যে মালিকানা, তাদের যে টাইটেলশিপ, এগুলো আলাদা, স্পষ্টভাবে আলাদা। সেক্ষেত্রে মালিকানা নিজ অংশের আনুপাতিক হারে বন্ধকি অর্থ পরিশোধের জন্য দায়ী থাকে। এখানে যে ব্যাপারটা বলা আছে সেটা হচ্ছে যে দুই বা ততোধিক মালিক থাকবে, তারা কি করবে, তাদের যে সম্পত্তিগুলো বন্ধক দেওয়া হবে এগুলো তারা তাদের নিজ নিজ অংশ, ধরো আমার এই অংশ, তাহলে আমি এই অংশের টাকা পরিশোধ করে আমি আমার বন্ধকি সম্পত্তি উদ্ধার করলাম। আরেকজনের এতটুকু অংশ, এগুলো মালিকানা কিন্তু স্পষ্ট আলাদা হওয়া লাগবে। হ্যাঁ, মানে একত্র হলে তো আংশিক ভাবে বন্ধক উদ্ধার করা যাবে না, কিন্তু মালিকানার যে ব্যাপারটা এটা আলাদা। এই সম্পত্তির মালিক, আমি যদি উদাহরণ দিই, ধর একটা সম্পত্তি 10 শতক, একটা সম্পত্তি 10 শতক, তাহলে আমি এই সম্পত্তির মালিক হচ্ছে দুইজন, আমার 5 শতক, তোমার 5 শতক, মনে করো 10 শতক। এটা তোমার যে 5 শতক এটা স্পষ্টভাবে আলাদা, এটা আইডেন্টিফাই করা যায় যে এই 5 শতক তোমার, এই 5 শতক তোমার, কিন্তু সম্পত্তিটা একত্রে আছে আর কি। তখন আমি কি করলাম, এই সম্পত্তিটা বন্ধক দিলাম। পরবর্তীতে যখন বন্ধক পরিশোধের সময় হলো, টাকা পরিশোধের সময় হলো, মনে করো আমি পরিশোধ করলাম, করে আমি আমার 5 শতক উদ্ধার করলাম, তুমি পরিশোধ করে তুমি তোমার 5 শতক উদ্ধার করবা। অর্থাৎ যার যতটুকু অংশ আছে সে অনুপাতে টাকা পরিশোধ করে সে বন্ধকি সম্পত্তি উদ্ধার করে ফেলবে। এটাকে বলা হয় কন্ট্রিবিউশন। এবং এখানে শর্তটা কি, দুই বা ততোধিক মালিক থাকবে। পাশাপাশি এখানে যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে যে তাদের যে মালিকানা, তাদের যে টাইটেলশিপ, এটা স্পষ্টতই আলাদা হওয়া লাগবে। স্পষ্টত কি হওয়া লাগবে, যে আমার যে 5 শতক, তোমার যে 5 শতক, এগুলো আলাদা, মানে টাইটেলশিপ থাকতে হবে। কারণ একত্রে যদি 10 শতক হয় তাহলে তো এটা হবে না, কারণ আংশিক ভাবে রেহান মুক্ত তো করা যায় না। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যে বিষয়টা দেখবো, আমরা 82 ধারার ব্যাপারটা, এবার আসলে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যে ডক্ট্রিন অফ সাবরুগেশন। হ্যাঁ,
ডক্টর আর 91 ধারাটা একটু দেখে নিবা যে কারা বন্ধক মুক্ত করার জন্য, হ্যাঁ, রাইট টু রিডেমশন, হ্যাঁ, রিডেমশনের জন্য কাদের অধিকার আছে, রিডেমশনের জন্য কাদের অধিকার আছে, কারা বন্ধক মুক্ত করতে পারে। তাহলে মনে করো যে একটা সম্পত্তি যদি একটা যৌথ সম্পত্তি হয়, তাহলে যৌথ সম্পত্তির ক্ষেত্রে একজন আরেকজনের কি সহ রেহেনদাতা না? একজন আরেকজনের ক্ষেত্রে কি হয়, সহ রেহেনদাতা না? ধরো আমরা 5 জন এই সম্পত্তির মালিক, এই সম্পত্তিটা যখন আমরা বন্ধক দিই, তাহলে আমরা সবাই তো বন্ধকদাতা নাকি? সবাই বন্ধকদাতা না? তাহলে তাদেরকে কি বলা হয়, সহ রেহেনদাতা। একটা বন্ধকি সম্পত্তির মালিক একাধিক হলে তাদের সবাইকে বলা হয় সহ রেহেনদাতা। তাহলে যারা সহ রেহেনদাতা আছে তারা কি করতে পারবে, তারা বন্ধক উদ্ধার করতে পারবে বা বন্ধক মুক্ত করার মামলা করতে পারবে। তারপরে হচ্ছে যে রেহেনদাতার কোন ক্রেতা, ওই যে ডক্ট্রিন অফ মার্সিনিং অনুযায়ী রেহেনি সম্পত্তিটা আমি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছিলাম, রেহেনি সম্পত্তিটা আমি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছিলাম, মানে যে এই রেহেনি সম্পত্তির ক্রেতা হবে সেও কিন্তু বন্ধক মুক্ত করার মামলা করতে পারবে। ওই যে ডক্ট্রিন অফ মার্সিনিং মনে রাখো, মার্সিং অনুযায়ী সম্পত্তিটা একজনের বিক্রি করে দিলাম, সে ক্রেতা, কারণ সে সম্পত্তিটা আছে কার কাছে, মূলত বন্ধক গ্রহীতার কাছে যদি সম্পত্তিটা আছে, কারণ বন্ধক গ্রহীতা যদি সম্পত্তিটা দিতে না চায় তখন ওই ক্রেতা কিন্তু এই বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলা করতে পারে সম্পত্তি উদ্ধারের জন্য। তারপরে বন্ধকি সম্পত্তির যে পাওনাদার থাকবে সেও বন্ধক মুক্ত করার মামলা করতে পারে, বন্ধক দাতা তো অবশ্যই পারে, ঠিক আছে। তারপরে বন্ধকি সম্পত্তির যে জামিনদার সেও পারে, তারপরে এই বন্ধকি সম্পত্তিতে যার স্বার্থ আছে সেও পারে। এই ধরনের ব্যক্তিরা কি করতে পারে, একটা বন্ধকি সম্পত্তি বন্ধক মুক্ত করার জন্য মামলা করতে পারে ধারা 91 অনুযায়ী। আর 92 ধারাতে একটা ডক্ট্রিন আছে, এই ডক্ট্রিনের নাম হচ্ছে ডক্ট্রিন অফ সাবজুগেশন। হ্যাঁ, এই ডক্ট্রিনের নাম হচ্ছে কি ডক্ট্রিন অফ সাবজুগেশন। আচ্ছা, এটার মানে কি, স্থলাভিষিক্ত হওয়া। এটার মানে কি, স্থলাভিষিক্ত হওয়া। মনে করো সম্পত্তি হস্তান্তর আইনে এটা আমি একটু পড়ি, খেয়াল করো। বলছে যে এই যে সাবজুগেশন বলতে কি বোঝায়, বলছে সাবজুগেশন বলতে এক ব্যক্তি অন্য ব্যক্তির স্থানে অধিষ্ঠিত হওয়াকে বোঝায়, অর্থাৎ একজন ব্যক্তি আরেকজনের জায়গাটা জাস্ট দখল করবে। যেমন এখন মনে করো যে এক সরকার গেছে, আরেক সরকার আইসা তার জায়গাটা জাস্ট দখল করছে, এটাই হচ্ছে স্থলাভিষিক্ত। হ্যাঁ, তা বলছে যে রেহেন দাতার পরিবর্তে কোনো ব্যক্তি রেহেন মুক্ত করে রেহেন গ্রহীতার স্থলাভিষিক্ত হতে পারে। অর্থাৎ মনে করো যে রেহেন দাতার পরিবর্তে কোনো ব্যক্তি রেহেন মুক্ত করে, নিয়ম হচ্ছে কি, রেহেনি অর্থটা কে পরিশোধ করবে বলো তো, রেহেন দাতা পরিশোধ করবে না? এটাই তো নিয়ম। রেহেন দাতা রেহেনি অর্থ পরিশোধ করবে, করে সে তার সম্পত্তি নিজের দখলে নিয়ে নেবে। এখন মনে করো রেহেন দাতা যদি রেহেনি অর্থ পরিশোধ না করে অন্য একজন ব্যক্তি মনে করো রেহেনি অর্থটা পরিশোধ করলো, তাহলে রেহেনি অর্থ যদি পরিশোধ করে তাহলে ওই যে ব্যক্তিটা সে আলটিমেটলি কার জায়গাটা দখল করে ফেলবে, রেহেন গ্রহীতার জায়গাটা দখল করে ফেলবে না? জি ভাই, অর্থ পরিশোধ করলে তো রেহেন গ্রহীতার জায়গা পরিশোধ সে গ্রহণ করে ফেলবে, কারণ সম্পত্তিটা ছিল কার কাছে, সম্পত্তিটা ছিল মনে করো যে এক্স নামক একজন ব্যক্তির কাছে, সে হচ্ছে রেহেন গ্রহীতা। আর ওয়াই নামক যে ব্যক্তি সে হচ্ছে রেহেন দাতা। জেড নামক ব্যক্তি কি করলো, ওয়াই যে টাকাটা দিয়ে এক্স এর কাছ থেকে সম্পত্তিটা নেয়ার কথা সেই টাকাটা জেড দিয়ে সম্পত্তিটা তার কাছে নিয়ে নিল, তাহলে আলটিমেটলি কি সম্পত্তিটা হাত বদল হইলো, এক্স এর জায়গাতে সম্পত্তিটা জেড এর কাছে চলে গেল, তার মানে জেড কি করলো, এক্স এর জায়গাতে অধিষ্ঠিত হয়ে গেল। এটা হচ্ছে ডক্ট্রিন অফ সাবজুগেশন, অর্থাৎ রেহেন দাতার পরিবর্তে কোনো ব্যক্তি রেহেন মুক্ত করে যখন রেহেন গ্রহীতার জায়গাতে অধিষ্ঠিত হয় সেটাকে বলা হয় ডক্ট্রিন অফ সাবজুগেশন। আচ্ছা, আরেকটা ধারা আছে 93, এটা কি তোমরা সবাই বুঝো যে এখানে তো রেহেন দাতার জায়গাটাও সে অভিষিক্ত করছে আর কি, শুধু কি রেহেন হ্যাঁ, না মূলত জায়গাটা নিচে হচ্ছে রেহেন গ্রহীতার স্থলাভিষিক্ত,
জায়গাটা সে নিচে রেহেন গ্রহীতার, কিন্তু কাজটা করছে রেহেন দাতার মতো আর কি। কারণ রেহেন দাতায় তো অর্থটা পরিশোধ করার কথা ছিল, কিন্তু সে করেনি, করছে অন্য একজন। করে সে আলটিমেটলি কার জায়গাটা দখল করে ফেললো। মনে করো এক্স নামক ব্যক্তি তো সে রেহেন গ্রহীতা, তার কাছে সম্পত্তিটা আছে, কারণ তার কাছ থেকে রেহেন দাতা সম্পত্তিটা নেওয়ার কথা, টাকাটা পরিশোধ করে, কিন্তু টাকাটা পরিশোধ করছে আরেকজন। তাহলে আরেকজন যেহেতু টাকাটা পরিশোধ করছে, সম্পত্তিটা তো তার কাছেই যাবে, তার কাছে যাবে না? জি ভাই বুঝছি। আচ্ছা, জি 93। ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। 93 প্রহিবিশন অফ টেকিং, এটা কি সবাই বুঝো? খুব বেশি ইম্পর্টেন্ট তা না, বাট পারো কিনা? যে সংযোগ নিষিদ্ধ নীতি বলতে কি বোঝায় আমি পড়াই। ভাই আরেকজন কেন পরিশোধ করবে? আমি যদি অনুমতি দিই, আমার কাছে টাকা নেই, মনে করো আমার কাছে এখন টাকা নাই, এটা 2 লক্ষ টাকা লাগবে বন্ধকটা পরিশোধ করতে, না আমার কাছে টাকা নাই, তো আমি বললাম যে, তোমাকে বললাম যে তুমি ওই টাকাটা পরিশোধ করে ওই সম্পত্তিটা তোমার কাছে নিয়ে নাও। এবার বুঝছো? এটা তো হয় অনেক সময়, এরকম ঘটনা ঘটে। তোর টাকাটা যে বন্ধকটা উদ্ধার করতে গেলে তো টাকা লাগবে 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, আমার কাছে এই মুহূর্তে নাই। তখন আমি তোমাকে বললাম যে অনুমতি দিলাম আর কি, যে তুমি কি করো, ওই যে মিস্টার এক্স এর কাছে এই সম্পত্তিটা বন্ধক আছে, তুমি ওই টাকাটা তাকে দিয়ে এই সম্পত্তিটা তোমার কাছে রাখো, পরবর্তীতে আমি তোমাকে টাকা দিয়ে সেটা আবার নিয়ে নিবো। বুঝছো? বুঝতে পারছো কি বলছে নাকি ভেজাল আছে? বসে আছে। জি ভাই, বুঝতে পেরেছি। প্রশ্নকর্তা কোথায় যে প্রশ্ন করছো? ভাই আসি। হ্যাঁ, তুমি বুঝছো কি না? তুমি তো প্রশ্ন করছো না। জি ভাই বুঝছি। 2 মিনিট পরে। না ভাই বুঝছি, মানে যে সম্পা একটু ডাক দিছিল আমার। ও আচ্ছা, ঠিক আছে। এবার আসো 93 তে যে ব্যাপারটা বলা আছে যে প্রহিবিশন অফ টেকিং, এটা কি কেউ আমাকে বোঝাতে পারবে এখানে কি বলছে? না ভাই। প্রহিবিশন অফ টেকিং। ভাই ওই যে এক্সাম্পল দিয়ে বোঝাইছিলেন, আরেকটা যেটা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপরে আরেকটু স্মরণ করায় দিই যে প্রহিবিশন অফ টেকিং বলতে আসলে কি বোঝায়। বলছে যে প্রহিবিশন অফ টেকিং নীতিটা মূলত এটা একটা প্রিন্সিপাল, হ্যাঁ, এটা একটা প্রিন্সিপাল বলতে পারো, এটা একটা ডক্ট্রিন বলতে পারো, যে প্রহিবিশন অফ টেকিং নীতি বলতে পরবর্তী বন্ধক গ্রহীতা পূর্ববর্তী বন্ধক মুক্তিটা ভালো করে বুঝো, হ্যাঁ একদম। প্রহিবিশন অফ টেকিং নীতি বলতে কি বোঝায়, যে পরবর্তী বন্ধক গ্রহীতা, মানে একটা সম্পত্তি মনে করো একাধিক ব্যক্তির কাছে বন্ধক দেয়া হলো এরকম কিছু, অথবা মনে করো একাধিক সম্পত্তি আর কি, একটা সম্পত্তি না একাধিক সম্পত্তি। তাহলে বলছে যে পরবর্তী বন্ধক গ্রহীতা পূর্ববর্তী বন্ধক মুক্ত করলে তিনি পূর্ববর্তী বন্ধক গ্রহীতার স্থলাভিষিক্ত হবেন, কিন্তু তিনি যে আগে বন্ধক মুক্ত করলেন সেই বন্ধকের সাথে নিজের বন্ধকের টাকা যোগ করে অগ্রাধিকার দাবি করতে পারবেন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে পূর্ববর্তী যে দুই, ধরো আমি ধরে নিলাম 2 জন বন্ধক গ্রহীতা আছে, বা 3 জন আছে, অথবা 4 জন আছে, যতজন ইচ্ছা থাকতেই পারে। সেক্ষেত্রে পরবর্তী বন্ধক গ্রহীতা যদি পূর্ববর্তী বন্ধকের টাকাটা পরিশোধ করে, তাহলে অটোমেটিক্যালি পরবর্তী বন্ধক গ্রহীতা সে যেহেতু টাকা পরিশোধ করছে, তাহলে 92 ধারা অনুযায়ী সে কি আগের জায়গায় চলে যাবে না? মনে করো, আচ্ছা এটা উদাহরণ না দিলে বুঝবো না, মনে করো এ এবং বি, তাহলে এখানে এ হচ্ছে পূর্ববর্তী বন্ধক গ্রহীতা, আর বি হচ্ছে পরবর্তী বন্ধক গ্রহীতা। এখন বি যদি মনে করো, বি মানে পরবর্তী বন্ধক গ্রহীতা, যদি এর যে এ নামক যে বন্ধক গ্রহীতা তার যে টাকাটা বন্ধক গ্রহীতা টাকাটা যদি পরিশোধ করে, তাহলে অটোমেটিক্যালি বি কে এর জায়গাতে চলে আসবে না ডক্ট্রিন অফ সাবজুগেশন অনুযায়ী? জি ভাই। হ্যাঁ, চলে আসবে। তো এটা স্বাভাবিক নিয়ম, চলে আসবে ডক্ট্রিন অফ সাবজুগেশন অনুযায়ী, এটা হচ্ছে নিয়ম। কিন্তু সে কি করলো, সে হচ্ছে যে তার নিজের টাকা পাশাপাশি এর টাকা পরিশোধ করছে, এই জন্য কেবলমাত্র মানে এই 2টা টাকা যোগ করে সে অগ্রাধিকার দাবি করছে। বলছে এই দাবি করা যাবে না, বাট এটা সাবজুগেশন অনুযায়ী সে তার জায়গা দখল করে ফেলবে, যেহেতু সে তার টাকা পরিশোধ করছে, কিন্তু 2টা মিলায় অনেক বেশি টাকা হয়েছে, এই জন্য সে তার জায়গা দখল করে ফেলছে। বলছে
আচ্ছা এটা হবে না, এটা সংযোগ নিষিদ্ধ। এই যে দুইটা টাকা সংযোগ করে তুমি অগ্রাধিকার দাবি করবা, এটা করা যাবে না। এই হলো মূল কথা, কিন্তু উদাহরণ দিলে ব্যাপারটা একদম পানির মতো ক্লিয়ার হবা। আচ্ছা এর একটা উদাহরণে দিই, কারণ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই জন্য। আচ্ছা দেখো, যাদের কাছে বই আছে 314 নম্বর পৃষ্ঠা তোমাদের সামনে থাকলে তোমাদের জন্য সুবিধা হবে। সেখানে কি বলছে, 12/1/2015 তারিখ 600 টাকায় কয়ের নিকট রেহেন দিলেন। 12/1/2015 তারিখে 600 টাকায় একটা সম্পত্তি, তার সম্পত্তির নাম হচ্ছে ক। ধরো আমি ধরে নিলাম এক্স, এক্স একটা সম্পত্তি, সে কি করলো 2015 সালের ডিসেম্বর মাসের 1 তারিখ 600 টাকায় ক নামক একজন ব্যক্তির কাছে কি করলো, বন্ধক দিল। আবার ওই একই সম্পত্তি সে আবার 2 তারিখে 2015 সালের ডিসেম্বর মাসের 2 তারিখে সে 500 টাকায় আবার ক্ষয়ের কাছে বন্ধক দিল। ওই একই সম্পত্তি, মানে সম্পত্তি কিন্তু একটাই, কিন্তু বন্ধক দিচ্ছে সে 4 জনের কাছে। আবার 3 তারিখে দিল 400 টাকায় গ নামক একজন ব্যক্তির কাছে। আবার 4 তারিখে ওই একই সম্পত্তি সে 300 টাকায় আবার ঘ নামক একজন ব্যক্তির কাছে বন্ধক দিল। এই একটা সম্পত্তি সে 4 জনের কাছে বন্ধক দিছে। কর কাছে দিছে 600 টাকায়, খর কাছে দিছে 500 টাকায়, গয়ের কাছে দিছে 400 টাকা, আর ঘর কাছে দিছে 300 টাকা। এটা এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন এখানে যে ব্যাপারটা বলছে, এখানে 4 নাম্বার যে রেহেন গ্রহীতা তার নাম কি বলতো? 4 নাম্বার রেহেন গ্রহীতার নাম কি? ঘ। 4 নাম্বার রেহেন গ্রহীতার নাম হচ্ছে ঘ। 4 নাম্বার রেহেন গ্রহীতার নাম হচ্ছে ঘ। আর আমি যদি বলি ধরো ডি ও বলতে পারো, ডি ধরে নিলাম 4 নাম্বার রেহেন গ্রহীতা হচ্ছে ডি। এ ডি এ, মানে এ প্রথম গ্রহীতার নাম কি বলতো? এ বা ক না? জি ভাই ক। হ্যাঁ, প্রথমটার নাম হচ্ছে ক। এখন 4 নাম্বার যে ঘ আছে, সে কি করলো, কারণ সম্পত্তি তো একটা, কিন্তু বন্ধক দিছে 4 জনের কাছে। আলটিমেটলি 4 জন তো থাকতে পারবে না, 4 জন থাকতে পারবে না, কিন্তু সে এই কাজটা করছে। বাট আলটিমেটলি বন্ধক গ্রহীতা তো একজনই হবে, কিন্তু বন্ধক কিন্তু দিছে 4 জনের কাছে। নিশ্চয়ই এখানে মাইনাস তো অবশ্যই হওয়া লাগবে। তো 4 নাম্বার যে বন্ধক গ্রহীতা সে কি করলো, 1 নাম্বার যে বন্ধক গ্রহীতা আছে তার বন্ধকের টাকা কত ছিল বলতো? 300 টাকা। 600। না, 1 নাম্বার বন্ধক গ্রহীতার টাকা 600 টাকা। 600 টাকা। 600 টাকা ছিল। আর 4 নম্বর বন্ধক গ্রহীতা তার নিজস্ব টাকা ছিল 300 টাকা। ঠিক আছে, ওকে। তাহলে সে কি করলো, 4 নম্বর বন্ধক গ্রহীতা কি করলো, 1 নম্বর বা কয়ের যে 600 টাকা আছে সেটা সে পরিশোধ করে দিল। পরিশোধ যদি করে দেয় তাহলে আলটিমেটলি কি হবে, এই কয়ের জায়গাটা কে দখল করবে? ঘ। কি দখল করবে? ঘ। হ্যাঁ, তাহলে কয়ের জায়গাটাকে আলটিমেটলি ডক্ট্রিন অফ সাবজুগেশন অনুযায়ী ঘ দখল করবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার, তাই তো? জি ভাই। তাহলে ঘ যদি কয়ের স্থলাভিষিক্ত হিসেবে 600 টাকার জন্য মধ্যবর্তী রেহেন গ্রহীতা খ ও গয়ের উপর অগ্রাধিকার লাভ করে, তাহলে স্বাভাবিকভাবে এই ঘ কিন্তু আলটিমেটলি খ এবং গয়ের উপরে চলে গেল না? কারণ সে কিন্তু কয়ের জায়গা দখল করলো। হ্যাঁ, সে কয়ের জায়গা দখল করল, তাহলে সে অগ্রাধিকার কিন্তু খ এবং গয়ের চাইতে সে কিন্তু বেশি অগ্রাধিকার চলে গেল। সে চলে গেল, এটা ঠিক আছে, কিন্তু সে শুধুমাত্র যে 600 প্লাস 300 টাকা 900 টাকার জন্য তার কয়ের 600 টাকা, তার নিজের 300 টাকা, এই 900 টাকা সে পরিশোধ করছে। এই জন্য সে অগ্রাধিকার ক্রমে কয়ের কাছে চলে গেছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে সে যদি, মানে এই যে সংযোগ 600 টাকার সাথে তার নিজের 300 টাকা যোগ করলে 900 টাকা হয়, বাকি সবার ক্ষেত্রে বেশি হয়, সবার থেকে বেশি হয়, কারণ খ হচ্ছে এখানে 500 টাকা আর গ হচ্ছে এখানে 400 টাকা। ঠিক আছে না? তাহলে তাদের চাইতে এখন সে যখন কয়ের টাকাটা পরিশোধ করলো, তাহলে আলটিমেটলি সে কয়ের জন্য দিল 600, তার নিজের আছে আবার 300, সবকিছু মিলা হয়ে গেল 900। তার মানে এইটার জন্য শুধুমাত্র কি হয়নি, সে অগ্রাধিকার পায়নি। কারণ এটা হচ্ছে যে স্বাভাবিক নিয়ম হচ্ছে যে কেউ যদি 13 টাকা পরিশোধ করে তাহলে স্বাভাবিকভাবে সে তার জায়গাটা দখল করে।
এটা হচ্ছে নিয়ম। কিন্তু সে 600 টাকা কয়ের আর 300 টাকা তার নিজের, এই 900 টাকা যোগ করে সে খ এবং গ এর উপর অগ্রাধিকার পাইছে, এটা নিষিদ্ধ, এটা বলা যাবে না। এটাই হচ্ছে মূলত ডক্ট্রিন অফ তোমার হচ্ছে যে প্রহিবিশন অফ টেকিং, অর্থাৎ সংযোগ করা যাবে না। যে 600 সাথে 300 যোগ করলাম 900 টাকা, এই 900 টাকা যোগ করার কারণে আমি অগ্রাধিকার পাবো খ এবং গ এর উপরে, না। সে ক এর টাকা পরিশোধ করছে, পরিশোধ করার কারণে সে তার জায়গাতে চলে গেছে, জাস্ট এটাই নিয়ম। কিন্তু অগ্রাধিকার পাওয়ার জন্য সে 900 টাকা হয়েছে, টাকাটা যোগ করে মোট টাকার খ এবং গ এর উপরে চলে গেছে, এই জন্য সে আহ সবার উপরে স্থান পাইছে, বিষয়টা এরকম না আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে প্রহিবিশন অফ ট্র্যাকিং। আচ্ছা, তাহলে উদাহরণটা মানে একদম সহজ করে দেয়া, হ্যাঁ, এখানে জটিলতা কিছুই নেই। তোমরা আশা করি বুঝছো যে ব্যাপারটা আসলে কি বোঝানোর চেষ্টা করছি। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যে ইজারা, হ্যাঁ, ইজারা নিয়ে যে ব্যাপারগুলো আছে বা দান নিয়ে যে ব্যাপারগুলো আছে, যেমন ইজারার পরিসমাপ্তি হয় কখন, ইজারা কয় ধরনের, দুই ধরনের, কত সময় পরে উচ্ছেদ করতে হয়, ইজারার মেয়াদ বা ইজারার পরিসমাপ্তি, এগুলো তো তোমরা একদম রিডিং করলেই পারবা, ঠিক আছে। তারপর অনারাস গিফট, অনার্স গিফট একটু বুঝায় দেন। আচ্ছা, এই যে অনারাস গিফট আছে, হ্যাঁ, তাহলে অনারাস গিফটের যে ব্যাপারটা সেটা হচ্ছে দায়যুক্ত দান, হ্যাঁ, দায় যেখানে একটিমাত্র হস্তান্তরের দ্বারা একই ব্যক্তিকে বিভিন্ন জিনিস দান করা হয়, এবং এই বিভিন্ন জিনিসের মধ্যে একটা যদি বাধ্যবাধকতা দায়যুক্ত থেকে অন্য জিনিসগুলো দায়যুক্ত না থাকে, সেখানে দান গ্রহীতা এই দানটি সম্পূর্ণ গ্রহণ না করলে উক্ত দান হতে কিছু গ্রহণ করতে হবে। সহজ কথা কি, অনারাস গিফট এটার অর্থ হচ্ছে দায়যুক্ত দান। যদি তোমাকে আমি একটা দান করলাম, তোমাকে কি করলাম, একটা সম্পত্তি দান করলাম, তাহলে একটা সম্পত্তি যখন দান করলাম বা অনেকগুলো সম্পত্তি তোমাকে যদি আমি দান করি, তাহলে সম্পত্তিটা দায়যুক্ত থাকতে পারে, আবার দায়মুক্ত থাকতে পারে। তাহলে তুমি যদি দানটা গ্রহণ করো, দায়যুক্ত এবং দায়মুক্ত, দায়যুক্ত এবং দায়মুক্ত সবটাই, মানে সম্পত্তির যে দায় আছে, তুমি সম্পত্তির মনে করো ভালোটা নিবা খারাপটা নিবা না, বিষয়টা এরকম। দায়যুক্ত এবং দায়মুক্ত সকল কিছুই তোমাকে গ্রহণ করতে হবে, অনারাস গিফট, হ্যাঁ। তাহলে একটা সম্পত্তি যদি দায় থাকে, অর্থাৎ তুমি দান গ্রহণ করলে দায়যুক্ত এবং দায়মুক্ত এই দুইটা দানই তোমাকে গ্রহণ করতে হবে। একই হস্তান্তরের মাধ্যমে কিছু জিনিস আমি তোমাকে দিলাম, ধরো তোমাকে দুইটা সম্পত্তি দিলাম, একই হস্তান্তরের মাধ্যমে আমি তোমাকে দুইটা সম্পত্তি দান করলাম। একই হস্তান্তর, শর্তটা মনে রাখবা, একই হস্তান্তর, একই দলিলের মাধ্যমে আমি তোমাকে দুইটা সম্পত্তি দিলাম। একটা সম্পত্তি মাশাআল্লাহ 2 লাখ টাকা ঋণ আছে ব্যাংকের কাছে, আর আরেকটা সম্পত্তি কোনো ঋণ নাই, মানে দায় মুক্ত আছে। আরেকটা সম্পত্তি মনে করো ব্যাংকের কাছে, তুমি বললা যেটা দায় আছে এই সম্পত্তি নিলে তো তোমাকে 2 লাখ টাকা ব্যাংকে দিতে হবে, তুমি বলছো আমি এটা নিব না, না আমি খারাপটা নিব না ভালোটা নিব, বলছে না, নিলে তোমাকে দুইটাই নিতে হবে, না নিলে কোনোটাই নিতে হবে না। এটাই হচ্ছে অনারাস গিফট, অর্থাৎ দায়যুক্ত এবং দায়মুক্ত একটা সম্পত্তি, মানে একই হস্তান্তর, একই দলিলে যদি আমি তোমাকে দুইটা সম্পত্তি দিলাম, দান করলাম আর কি। এখন তুমি যেটা দায়যুক্ত এটা নিবা না দায়মুক্ত যেটা এটা নিবা, এরকম করা যাবে। নিলে দুইটাই ভালো মন্দ দুইটাই নিতে হবে, না নিলে কোনোটা নিতে পারবে না। শর্ত আছে, যদি আমি ধরো দুইটা সম্পত্তি দুইটা দলিলের মাধ্যমে তোমাকে দান করি, তাহলে কি তোমাকে এই ধরনের সমস্যায় পড়তে হবে? হ্যাঁ ভাই। না, তখন চুজ করা যাবে। চুজ করবা যে হ্যাঁ আমার এটা ভালো লাগছে, ওটা নেওয়া যাবে। হ্যাঁ এটা ভালো লাগছে না, এটা নিবো। তারপরে তোমার 124 ধারাতে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে তোমাকে আমি একটা সম্পত্তি যখন দিব, দান করব, তখন বর্তমান এবং ভবিষ্যৎ উভয় সম্পত্তি একত্রে দান করা যদি আমি করি আর কি, যে এটা বর্তমান ও ভবিষ্যৎ দুই ধরনের ক্ষেত্রেই বলছে না, ভবিষ্যৎ সম্পত্তির দান বাতিল বলে গণ্য হবে। আর বর্তমানে যেটা দান করছো, যে হ্যাঁ আমি তোমাকে ধরো দুইটা সম্পত্তি দিলাম, এই সম্পত্তিটা এখন অস্তিত্ব আছে, আরেকটা সম্পত্তি হচ্ছে যে আমি পরবর্তীতে এই সম্পত্তির আমি মালিক হবো, কিন্তু এখনই তোমাকে দান করে ফেলছি, না এরকম দান করা যাবে না। ভবিষ্যৎ সম্পত্তির দানটা বাতিল হবে আর বর্তমান সম্পত্তির দানটা কার্যকর হয়ে যাবে। তারপরে 128 ধারাতে ইউনিভার্সাল ডোনার এবং ইউনিভার্সাল ডোনির বিষয়গুলো বলা আছে। ইউনিভার্সাল ডোনার এবং ইউনিভার্সাল ডোনি, যে সর্বজনীন দাতা এবং সর্বজনীন গ্রহীতা, অর্থাৎ দান সমস্ত সম্পত্তি যখন তুমি একজনকে দান করবা,
সমস্ত সম্পত্তি যখন একজনকে দান করবা তখন তাকে বলা হয় ইউনিভার্সাল এ ধনী, ইউনিভার্সাল ধনী, সার্বজনীন দান গ্রহীতা। অর্থাৎ 127 ধারার বিধান সাপেক্ষ, অর্থাৎ যেখানে একটি দান দাতার সমস্ত সম্পত্তিকে অন্তর্ভুক্ত করে, সেখানে এই দান গ্রহীত ব্যক্তিগতভাবে এই দানের সময় বিদ্যমান দাতার সমস্ত দেনা ও দায় দায়িত্বের জন্য এই দানের সম্পত্তির মূল্যের পরিমাণ দায়ী থাকবে। অর্থাৎ আমি তো অনারাস গিফটের কথা একটু সাথে বললাম না, অনারাস গিফটের কথা, তার মানে দায়যুক্ত দায়মুক্ত সকল কিছুই মনে করো তুমি গ্রহণ করলা। ঠিক আছে, ভালো কথা। এখন সম্পত্তিটা মনে করো যে দুইটা সম্পত্তি মিলায়া